বিএনপি তো ফ্যামিলি কার্ড দিচ্ছে, আসলে জামাত তাহলে কি করতেছে এটার বিপরীতে? বিএনপি তো শুধু ফ্যামিলি কার্ড না, আপনি যেটা বলেছেন, বিএনপি আর অনেক কার্ডের কথাই বলছে। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো কি কি কার্ড আমার সব মনেও নাই। আমি বলবো এটাকে একটি রাজনৈতিক কার্ড। এটাকে আমি ফ্যামিলি কার্ড বলতে চাই না, এটা একটি রাজনৈতিক কার্ড হিসেবে এটাকে সামনে নিয়ে এসেছে মানুষের কাছে। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজন দিগন্ত স্পেশাল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফিজুর রহমান। আজকের অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার মজলিসে শুরার সদস্য আব্দুস সাত্তার সুমন। জনাব আব্দুস সাত্তার সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। সুমন ভাই, আপনি জামাতের নির্বাচনী টিমের সাথে কাজ করছেন, দীর্ঘদিন ধরে আপনি প্রচার বিভাগে কাজ করছেন, ঢাকা মহানগরী এবং কেন্দ্রেও আপনি কাজ করছেন। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বিএনপি একটি বিষয় খুব ঘোষণা দিচ্ছে যে তারা সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ করবে। এক্ষেত্রে জামাতের পক্ষ থেকে আসলে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। বিএনপি সারা বাংলাদেশি ফ্যামিলি কার্ডের যে কার্ড খেলা শুরু করেছে, আমরা এটাকে কার্ড খেলাই বলবো। যে তারা গোটা জাতির কাছে, বিশেষ করে বাংলাদেশের তারেক রহমান আসার পর থেকে, যে তারেক রহমান চেয়েছিলেন যে নিজেকে আসার পর গোটা বিএনপি হয়তো উজ্জীবিত হয়ে বাংলাদেশের মানুষ একদিকে চলে যাবে। সেই জিনিসটি যখন আসলে হয়নি সেভাবে, তখন তারেক রহমান এই যে কার্ড খেলার যে ইস্যুটি, বিএনপি এটিকে আসলে আমি বলবো এটাকে একটি রাজনৈতিক কার্ড। এটাকে আমি ফ্যামিলি কার্ড বলতে চাই না, এটি একটি রাজনৈতিক কার্ড হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে মানুষের কাছে। এই কার্ডটি নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। আপনাকে আমি একটু বলি প্রথমে, যে আপনি মানুষের জন্য করবেন ভালো কথা, একটি কার্ড দেবেন, এটা খুবই ভালো একটা ইতিবাচক দিক, কিন্তু আপনি কাকে দিয়ে কার্ডটি বিতরণ করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনি যখন দেখেন এটি বললে বিএনপির ভাইয়েরা কষ্ট পান, কিন্তু আসলে তো ঘটেছে তাই। সারা বাংলাদেশে অসংখ্য লোককে চাঁদাবাজির জন্য যে দল থেকে বহিষ্কার করতে হয়েছে, যদিও আবার তাদেরকে নিয়ে নিয়েছে। এখন এই লোকগুলোই তো এই কার্ডের ব্যবস্থাপনায়, যদি আপনি, আমরা জানি না এটি কতটুকু বাস্তবায়নযোগ্য বা তারা কতটুকু করবে আসলে, নাকি শুধুই নির্বাচনী গেম। এটা সাধারণত একটা অর্থনৈতিক বিষয় জড়িত। তো এই জন্য আমরা এটার বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের ভিতরেও নেই। আমি অনেক ভিডিও দেখছি যে সেখানে সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, কেউ কেউ এটাকে রিফিউজ করছে, কেউ বলছে আপনাদের কার্ড আমাদের প্রয়োজন নেই। এই কথা বলছিলাম যে আপনি যখন একটি ভালো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইবেন, তাহলে আপনার সেই ভালো পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভালো কর্মী প্রয়োজন। এখন আপনি কাকে দিয়ে করবেন? আপনার যে কর্মীদেরকে, যে নেতাদেরকে আপনি চাঁদাবাজির জন্য বহিষ্কার করলেন, মানে বিরাট সংখ্যক, এটাকে আমি বলবো যে চাঁদাবাজির এই সংখ্যাটা যদি পত্রিকার হিসেবও করা হয়, এটা আসলে গুণে শেষ করা যাবে না, এমন পরিমাণে আছে। কিছুটা দৃশ্যমান, আর যেগুলো আসলে আসছে না সেটা তো আসছেই না, সেটা চলমান আছে। তাহলে এই কর্মীরাই তো আপনার এই কার্ড নিয়ে মানুষের কাছে যাবে, তাহলে সেই লোকটাকে কি মানুষ বিশ্বাস করবে? আর এই কর্মীরা আপনার এই কার্ড মানুষের কাছে পৌঁছাবে বিনা পয়সায়, এটাও কি মানুষ বিশ্বাস করবে? কারণ আপনার তো ভাই সেই লেভেলের কর্মী নাই যারা এটাকে বাস্তবায়ন করবে। সুতরাং এই কার্ডটির সফলতা নিয়ে যথেষ্ট রকম প্রশ্ন আছে, এবং আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই কার্ডটি আসলে তারেক রহমান দেশে আসার পরে তিনি যে জাতির মধ্যে যে জাগানোর চেষ্টা বিএনপি করেছিল, সেটি যখন এক পর্যায়ে এসে মানুষ গ্রহণ করেনি, তখন এসে তারা নতুন এই কার্ড খেলা শুরু করেছে। তো সুতরাং আমরা মনে করছি এটি খুব ভালো কিছু বয়ে আনবে না, বা এটি মানুষ ওইভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। কারণ আপনার এটা সুযোগ থাকতো যদি আপনি ভালো কর্মী তৈরি করতে পারতেন, সৎ নেতৃত্ব তৈরি করে, সেই জায়গায় অনেক ঘাটতি। এইটা যতক্ষণ পর্যন্ত না ফুলফিল হবে, ততক্ষণ পর্যন্ত এই কার্ড দিয়েই একটা বড় বাণিজ্য হবে। আচ্ছা, কার্ড নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, কয়েকটা জায়গাতে এরকম নিউজ আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এই যে কার্ডের, বিএনপি তো ফ্যামিলি কার্ড দিচ্ছে, আসলে জামাত তাহলে কি করতেছে এটার বিপরীতে? বিএনপি তো শুধু ফ্যামিলি কার্ড না, আপনি যেটা বলেছেন, বিএনপি আর অনেক কার্ডের কথাই বলছে। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো কি কি কার্ড আমার সব মনেও নাই। কিন্তু জামাত বলেছে না, শুধু এত কিছু হবে কেন? বাংলাদেশের নাগরিক জামাত, দেখেন কিছুদিন আগে একটা পলিসি সামিট করেছে, সেই পলিসি সামিটে আমিরে জামাত খুব চমৎকার
কিছু বিষয় উত্থাপন করেছেন। সেখানে আমিরে জামাত যে একটা থিওরি দিয়েছেন, এটি কিন্তু উন্নত বিশ্বেরই একটা থিওরি, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তার এত কার্ডের প্রয়োজন নেই, অনলি ওয়ান কার্ড হবে। এই এক কার্ড দিয়ে সে ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, সকল সুযোগ সুবিধা, চিকিৎসা কার্ড হোক, সব কিছু পাবে। এটার নাম আমরা বলেছি যে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড। আপনার যদি এটি নিশ্চিত হয় তাহলে বাংলাদেশে এত কার্ড, এত গেমিং এর প্রয়োজন হবে না। তবে সবচেয়ে বড় কথা হলো এই সব কিছু করা যাবে যদি বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল হয়, বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, এগুলো বিদেশে টাকা পাচার, এগুলো বন্ধ হয়। এই জন্য জামাত এই পলিসি সামিটে, এবং দেখবেন ইশতেহারও এই জিনিস হয়তো আসবে এবং ভালোভাবেই আসবে, যে দুর্নীতি মুক্ত করতে পারলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সিকিউরিটি এবং প্রত্যেকটি মানুষের খাদ্যের অভাব বলেন বা যাই বলেন সব কিছু নির্মূল করা সম্ভব। এখানে বড় সমস্যা সিকিউরিটির বিষয়টা আপনি বলছেন, তো যেখানে এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আগামী 12 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনে একটি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারছে না যারা এর আগে ক্ষমতাসীন ছিল। তো এই সিকিউরিটি কিভাবে নিশ্চিত করবেন, যেখানে আওয়ামী লীগ প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আওয়ামী লীগকে যারা শেল্টার দিয়েছে তারাও এটাকে, এই নির্বাচনকে ভালোভাবে নিচ্ছে না আওয়ামী লীগের অংশগ্রহণ না করার কারণে। এই অবস্থায় আসলে সিকিউরিটিটা আপনি কিভাবে নিশ্চিত করতে পারবেন? এটা তো ডিফারেন্ট সিকিউরিটি, এটা নিয়ে তো বড় কনসার্ন আছে। আমরা এখনো এটা নিয়ে আসলে খুব উদ্বিগ্ন এই কারণে যে সরকারের পক্ষ থেকে যে সদিচ্ছা থাকার কথা ছিল, বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে, এই জায়গায় কেন যেন আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার ছিল, জামাত ইসলামী বারবার সেই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছিল, সেইটার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি আমরা লক্ষ্য করছি। সারা দেশব্যাপী বিএনপি যে বিরোধী যে শক্তি আছে, বিশেষ করে জামাত ইসলামীর নেতৃবৃন্দের উপরে, জামাত ইসলামীর সভা সমাবেশের উপরে, এবং আরও যারা আমাদের 11 দলীয় যে জোট এখন নতুন হয়েছে, 11 দলীয় ঐক্য, তাদের যে মনোনীত প্রার্থী হয়েছে তাদের সমাবেশের উপরে আজকেও আমরা দেখলাম ঢাকা 18-তে আমাদের যে আরিফ আদিব এনসিপির, তার সমাবেশেও হামলা হয়েছে। প্রতিনিয়ত এই জিনিসটি হচ্ছে। এর বাইরে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের শরীফ ওসমান হাদি, যিনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তার কথার কারণে, আধিপত্যবাদ বিরোধী ভূমিকার কারণে তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করা হয়েছে। সেই খুনিদেরও এখনো ধরার কোনো ব্যবস্থা আমরা দেখিনি বা কোনো ভালো কোনো পজিটিভ জিনিস দেখি। সুতরাং এই অবস্থায় সত্যি নিরাপত্তা নিয়ে প্রচণ্ড রকম প্রশ্ন রয়ে গেছে। এটা নির্বাচন কমিশন এই বিষয়ে কতটুকু দায়িত্ব পালন করছে আমি বুঝতে পারছি না এখনো। তবে যদি এটি নিশ্চিত না হয়, একদিকে ফ্যাসিবাদের শক্তি কিন্তু ওত পেতে আছে, তারা এই নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য সকল প্রচেষ্টা তারা চালাবে নিঃসন্দেহে। সুতরাং সেটাকে যেমন দমন করার বিষয় আছে, পাশাপাশি আমরা দেখছি যে বিএনপির মধ্যেও এখন কিন্তু আওয়ামী লীগ ঢুকে গেছে, এটা আমরা সব জায়গায় দেখছি। তো তারাও কিন্তু এটাকে ভণ্ডুল করার জন্য সেখান থেকেও ইন্ধন যোগাবে, এবং তার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়। এই দেদারসে কিন্তু নির্বাচনী কার্যক্রমে বাধা দিচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, জখম করছে, মারপিট হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলছে, নানা ধরনের কার্যক্রম হচ্ছে। কিন্তু এটার জন্য যে প্রপার অ্যাকশন দরকার সেটা হচ্ছে না। আজকেও আমরা আমাদের জামাতের নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে গিয়ে এই ব্যাপারে কথা বলে এসেছেন যে এই ব্যাপারে যাতে ভালো উদ্যোগ নেয়। তো জামাতের এই যে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, এরকম হুমকির কথা আমরা এর আগেও শুনেছিলাম। তো জামাতের যারা প্রার্থী আছে বা নির্বাচন পরিচালনা করছেন বা নেতৃস্থানীয় যারা আছেন, তাদেরকে এই ধরনের কোনো হুমকি দেওয়া হচ্ছে কেন? জামাত সহ জামাতের সাথে যে আরও যারা রাজনৈতিক দলগুলো আছে, আরও 10টি দল আছে, তাদের প্রার্থীদেরকে বা নেতৃবৃন্দকে হত্যা বা কোনো ধরনের হুমকি আসছে কিনা? হুমকি তো অবশ্যই আছে। দেখেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যদি বলা হয়, ভূমিকার কথা বলা হয়, আমরা আমাদের কথা বলবো না, স্বয়ং শেখ হাসিনা এবং তার দলের যে লোকেরা, তারা কিন্তু প্রকাশ্যেই মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একদম ইন্ডিকেট করে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করছে এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তাছাড়াও এনসিপির যারা বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাত্র আন্দোলনের যারা নেতৃস্থানীয় ছিলেন, আমাদের হাসনাত, আমাদের সার্জিস, আমাদের আবু সাইদ কায়েম সহ যারা আছেন, তাদেরকে কিন্তু হুমকি দিয়েছেন, এবং তাদেরকে তারা গোয়েন্দারাও কিন্তু আমাদের যে আছেন তারাও কিন্তু বলেছেন বা তাদের রিপোর্টের মধ্য দিয়ে উঠে এসেছে যে তারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন। তো সব মিলিয়ে জামাত নেতৃবৃন্দ তো তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি থাকবেন, যেহেতু আওয়ামী লীগ
তাদেরকে জামাতকে সবচেয়ে বড় থ্রেট মনে করেছে। এই জন্য আমরা তো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছি, কারণ এই জুলাই আগস্ট অভ্যুত্থানে মানে আমাদের ভূমিকা কি ছিল এটা আমরা স্পেসিফিক হয়তো অন্য দলের মতো বলি নাই যে আমাদের এতজন শহীদ, আমাদের, বরং আমরা এই জিনিসটাকে ওন করেছি। আমরা ওন করে আমরা সবার এই শহীদদের জন্য, এই আহতদের জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। আচ্ছা, এরকম পরিস্থিতি আসলে নির্বাচন পরিবেশটাকে আপনি কিরকম দেখছেন? এই পরিবেশটা কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, নাকি কোনো শঙ্কা দেখছেন আপনি? আমি শঙ্কাই দেখছি। আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা এখনো বলতে পারছি না ভালোভাবে। একেবারে যদি ভালোভাবে বলতে হয়, কেন পারছি না? এই কেন না পারার কথা কারণ হলো, আপনি দেখেন নির্বাচন কমিশনের উচিত ছিল যে প্রত্যেকটা দলের সমান সুযোগ সুবিধা করার জন্য আচরণ বিধি মেনে সবাই যাতে সমানভাবে ফাংশন করে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে নির্বাচন কমিশন প্রথম আচরণ বিধিতে বলল যে এই তারিখের মধ্যে তাদের সকল প্রচার সামগ্রী যারা আগে লাগিয়েছে এগুলো উচ্ছেদ করতে হবে, অপসারণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে একটি দল সেই কাজটি পুরোপুরি করেনি। তাদের সব রয়ে গেছে, অনেক পোস্টারও রয়ে গেছে, অনেক বিলবোর্ডও রয়ে গেছে। কিন্তু আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের প্রচার সামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে ফেলেছি। আবার এমন ঘটনা ঘটেছে, আমরা অভিযোগও দিয়েছি, এমন ঘটনাও ঘটেছে। দেখেন, বাংলাদেশের এই যে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই কাঠামো থেকে বের হয়ে একটি নতুন বাংলাদেশের জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেখানে প্রত্যেকটি দল অংশগ্রহণ করে একটি প্রস্তাবনা তৈরি করেছে জুলাই সনদের আলোকে আগামী দিনে যাতে দেশটি একটি ভালোর দিকে যায় সেই রকম পলিসি নেওয়া হয়েছে। তো সেখানে হা ভোটের পক্ষে সরকার সবাইকে উৎসাহিত করছে ক্যাম্পেইন করার জন্য। হা ভোট মানি নতুন বাংলাদেশ, হা ভোট মানি ফ্যাসিবাদ আর আসবে না। তাহলে এই যে ব্যবস্থাটি সকল দলের জন্যই কিন্তু ভালো হতো। আমরা তার প্রচার প্রচারণার জন্য যা করেছি, বিভিন্ন জায়গায় আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করে বিলবোর্ড বা বিভিন্ন জিনিস টানিয়েছে, সেই জিনিসগুলোকে আমরা দেখেছি একটি বিশেষ দল এবং যে সিটি কর্পোরেশনের যে যারা নিচের লেভেলের যারা আছে, যারা এগুলো অপসারণ, তাদের সাথে যোগ সাজসে রাতের বেলায় এই জিনিসগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। আচ্ছা, এই গণভোট প্রশ্নে আপনার যে প্রচারণাটা সরকারি পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে প্রচারণা চলছে, এইটাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা? না, আমি মোটেই যথেষ্ট মনে করি না। গণভোটকে যদি যারা ধারণ করে না, আমরা তো মনে করি তারা আসলে ফ্যাসিবাদী হতে চায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা গণভোটের পক্ষে যেইভাবে ভূমিকা পালন করছি, জামাতে ইসলামী প্রত্যেকটা, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান প্রত্যেকটা সমাবেশে উত্তরবঙ্গ থেকে তিনি শুরু করে এখন ইয়ের দিকে আছেন, সাতক্ষীরা সহ এই অঞ্চলে আছেন, যশোর সাতক্ষীরা অঞ্চলে, তিনি কিন্তু প্রত্যেকটা মিটিংয়েই, গতকালকে ঢাকায় ছিলেন, প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু এই কথা বলছেন যে গণভোটকে জিতাতে হবে, গণভোটের পক্ষে থাকতে হবে আমাদেরকে। কিন্তু বিপরীত পক্ষে আমরা যদি দেখি, বিএনপির গণভোটের পক্ষে কোনো বক্তব্য নাই। বরং আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো নেতা, তাদের কোনো দায়িত্বশীল পর্যায়ের লোকেরাও গণভোটের পক্ষে সরাসরি না বলার চেষ্টা করছেন। আবার আমরা কিছু ভিডিও পাচ্ছি খুবই অ্যালার্মিং, বিএনপির সমর্থকরা বিদেশ থেকে ভোট দিচ্ছেন, সেই ভিডিওতে তিনি সরাসরি টিক দিচ্ছেন না টিক দিয়ে আবার সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন ভিডিও। তার মানে এই মেসেজটা তো ভালো না, যে আমরা আসলে সংস্কার চাই না। এই না মানে হলো আমরা সংস্কার চাই না, আর হ্যাঁ মানে আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। তাহলে এই ক্যাম্পেইন বিএনপি কোত্থেকে পেল? বিএনপির বিভিন্ন নেতারা যে বিভিন্ন জায়গায় না ভোটের কথা বলছেন, কোথায় পেল? এবং নানা ধরনের রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশ হিসেবে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হয় এবং একটি সকল দলের অংশগ্রহণে জাতীয় ঐক্য যদি নিশ্চিত করতে হয়, হা ভোটকে বিজয়ী করার কোনো বিকল্প নাই। এই জন্য আমি মনে করি সরকারের যে উদ্যোগ আছে এটা আরো বাড়ানো উচিত এবং রাজনৈতিক দলগুলোকে আবার ডেকে বসানো উচিত যে আপনারা আসলে কোন দিকে যেতে চান। আচ্ছা, ইদানিং জামাতের সাথে বিএনপির কিছু কিছু জায়গাতে সংঘর্ষের ঘটনা ঘটছে। আজকেও ঢাকাতে সংঘর্ষ হয়েছে। বিশেষ করে মহিলাদের উপরে এই আক্রমণটা একদম টার্গেট আক্রমণ, বা বিভিন্ন জায়গাতে এরকম মহিলাদের নেকাব খুলে ফেলা, পর্দা খুলে ফেলা, এই ধরনের ঘটনাও ঘটছে। তো এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন, বা এর ব্যাপারে কোনো পদক্ষেপ? এইটার ব্যাপারে তো খুবই একটা, মানে আমি কি বলবো, একটা ভয়াবহ চিত্র। মানে আবার সেই ফ্যাসিবাদ, মানে এই কাজগুলো তো ফ্যাসিবাদ করতো, ফ্যাসিবাদ এইভাবে, মানে বড় আমি বলবো ফ্যাসিবাদের চাইতে আরো বেশি। এটাকে আমি কোন ভাষায় বলবো জানি না। বাংলাদেশ জামাতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল, বাংলাদেশের একটি বৈধ রাজনৈতিক দল। জুলাই বিপ্লবের অন্যতম
যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যদি বলা হয়, অন্যতম সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জামায়াতে ইসলামী। আজকে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে, জামায়াতে ইসলামী প্রায় বলা হতো, একটু অভিযোগ আসতো যে আমাদের মহিলা কর্মী কোথায়, এখন আমাদের মহিলা কর্মীরা স্বাভাবিকভাবে নির্বাচনে শেষে প্রার্থীর পক্ষে ভোট চাইতে যাচ্ছে, সেখানে তাদেরকে নাজেহাল করা হচ্ছে। বিএনপির একজন নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি তো প্রকাশ্যেই বললেন যে ছাত্রী সংস্থার মেয়েদেরকে যদি ভোট চাইতে যায় তাদেরকে ধরে 999 কল দিয়ে পুলিশে দেওয়ার জন্য। এই তাদের উস্কানিতে এগুলো যে হচ্ছে না, কিন্তু প্রকাশ্যেই বলেছেন, তাহলে এই ঘটনার জন্য তো নিঃসন্দেহে তারা দায়ী। এই ব্যাপারে নির্বাচন কমিশনের আমি মনে করি আরো সোচ্চার হওয়া উচিত। যদি এটিকে না করা হয় তাহলে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আমরা মনে করি এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যারা এই কাজ করছে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। কারণ যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়, মহিলারা যদি ওয়ার্ক করতে না পারে, আমাদের নারীরা, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ইসলামী সংগঠন, সুতরাং আমাদের অধিকাংশ নারীরা নেকাব পরে যাবে। এটি তার নেকাব খুলে ফেলা, এটি তো একটি বাংলাদেশের যে হিউম্যান রাইটস আছে, হিউম্যান রাইটসের লঙ্ঘন। এটি করা হয় আর নির্বাচন কমিশন চুপ থাকবে, এটি মেনে নেওয়া যায় না। আমি মনে করি এই পরিবেশ অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং যারা এই কাজ করছে তাদেরকে শাস্তির আওতায় যদি না আনা হয় তাহলে আগামী দিনের নির্বাচন সত্যি একটি আশঙ্কাজনক অবস্থায় দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আমরা একটু এই যে 11 দলের ঐক্য প্রসঙ্গে একটু আসি। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 11টি দল ছিল, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে বেরিয়ে গিয়েছে। তো তারাও ঘোষণা দিয়েছে যে জামাতের সাথে আকীদাগত বা আসন ভাগাভাগি সহ এইসব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে, এটা প্রকাশ্যে আসছে। এর বাইরে হয়তো অন্য কোনো ইস্যু থাকতেও পারে। তো তাদেরকে আবার জোটে ফেরত আনার জন্য আপনারা কোনো চেষ্টা করছেন কিনা? দেখেন, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। একটি বড় স্বপ্ন নিয়ে নিঃসন্দেহে আমরা এগিয়েছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এই জন্য তারাও এগিয়ে এসেছিলেন। আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমাদের দীর্ঘদিনের একটি দূরত্ব ছিল। আমি মনে করি নির্বাচনী সমঝোতা, আসন ভাগাভাগি বা আরও কিছু বিষয় নিঃসন্দেহের মধ্যে আছে, বা যার কারণে তারাও হয়তো এখানে কমফোর্ট ফিল করছিলেন না, বা আমাদের পক্ষ থেকেও। সব মিলে আসলে নির্বাচন তো একটা বড় প্রক্রিয়া। এখানে 11টি দল চলতে গেলে অনেক হিসেব নিকেশ, অনেক চাওয়া পাওয়ার বিষয় আছে। সুতরাং ফাইনালি হয়তো সেই বিষয়টি হয়নি, যে কোনোভাবেই হোক। এর মধ্য দিয়ে কিন্তু সম্পর্কর অবনতি ঘটবে আমি এটা মনে করি না, বরং আমি এখানে একটি অত্যন্ত ইতিবাচক দিক দেখি। ইতিবাচক দিকটি হলো এমন যে ইসলামী আন্দোলনের সাথে জামায়াতে ইসলামীর মানে বিভিন্ন বিষয়ে অনেক দূরত্ব আগে থেকে ছিল। যদিও জামায়াতে ইসলামী কখনোই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিষয়ে প্রকাশ্যে কোনো নেতৃবৃন্দ আমাদের কোনো নেগেটিভ কথা কখনো বলেন না, এখনো বলছেন না। এই যে দূরত্বটা ঘুচিয়ে আসলো, বসাবসি হয়েছে, একসাথে থাকা, কথা বলার সুযোগ হয়েছে, দিনের পর দিন নেগোসিয়েশন হয়েছে, আমি মনে করি এটি বাংলাদেশের একটা সুযোগ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরাট দিক, এবং আমি মনে করি এই বসাবসি এখানেই সমাপ্ত হবে না। জাতীয় আরো অনেক ইস্যু সামনে আসবে। যেমন এই যে ধরেন সংস্কার বিষয়ে, নির্বাচনের পরে কিন্তু সংস্কার বিষয়ে তারাও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, আমরাও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছি। পিআরের বিষয়ে তারাও পজিটিভ, আমরাও পজিটিভ। এবং ইসলাম পন্থার বিষয়ে বাংলাদেশে মানুষ ইসলামকে ধারণ করবে, যেহেতু এখানে অধিকাংশ মানুষ ইসলামপন্থী, এটি তারাও চান, আমরাও চাই। সুতরাং এই জায়গায় আমি মনে করি যে আমাদের মধ্যে একটি যে বন্ধন তৈরি হয়েছে, যে বোঝাপড়া তৈরি হয়েছে, এটি এখানেই শেষ নয়, বরং সাময়িক কিছু নির্বাচনের কোনো বিষয় নিয়ে কিছু দূরত্ব থাকলেও এটাকে আমি আন্তরিকতার দূরত্ব দেখি না, বসার ক্ষেত্রে কোনো ঘাটতি দেখি না, বরং এটি আগামী দিনের পথকে আরো উন্মুক্ত করলো, এবং এই ইসলামী যে ঐক্যটা এটা আরো বড় রূপ ধারণ করবে, এটাই আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, আপনাকে দীর্ঘ সময় আমাদের সাথে আছেন, আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও আমাকে আজকের আপনার এই শোতে আসার জন্য। আমি নয়া দিগন্তের যারা পাঠক এবং দর্শক শ্রোতা যারা নয়া দিগন্তের অনলাইন দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।